Hi friends, good evening. Welcome to my Impact channel. আমি সুমন চক্রবর্তী, আমি well experienced teacher come author and YouTuber. আজকে একটা very important topic নিয়ে আলোচনা বিস্তারিতভাবে তো করবই, তার পাশাপাশি বলে রাখি একটু সংক্ষেপে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে আজকে ফার্স্ট সেমিস্টারের ডিগ্রি কোর্সের ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যারা জেনারেল হিস্ট্রি আছো তাদের উদ্দেশ্যে আজকে বেঙ্গলি ভার্সনের ভিডিও। সো যারা যারা চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এবং এই ধরনের ডিগ্রি কোর্সের আরও নিত্য নৈমিত্তিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবারে বলবো ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিউ এডিশনের যারা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার জেনারেল হিস্ট্রি বাংলা ভার্সনে আছো। টোটাল 7টা চ্যাপ্টার আছে। নাম্বার 1 ইতিহাসের উপাদান, প্রাক ইতিহাস এবং প্রায় ইতিহাস যুগের সংস্কৃতি। নাম্বার 2 চ্যাপ্টার নাম্বার 2 বৈদিক যুগ। চ্যাপ্টার নাম্বার 3 জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। চ্যাপ্টার নাম্বার 4 মগধের উত্থান। চ্যাপ্টার নাম্বার 5 মৌর্য সাম্রাজ্য। চ্যাপ্টার নাম্বার 6 মৌর্য পরবর্তী যুগ যেমন সাতবাহন যুগ, সঙ্গম যুগ, শক ও কুষাণ যুগ। আর লাস্ট নাম্বার 7 নম্বর বা সপ্তম অধ্যায় গুপ্ত যুগ, গুপ্ত সাম্রাজ্যের উদ্ভব ও বিকাশ। আজকে চ্যাপ্টার 1 অর্থাৎ প্রথম অধ্যায় ইতিহাসের উপাদান, প্রাক ইতিহাস এবং প্রায় ঐতিহাসিক যুগের সংস্কৃতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব টপিক ওয়াইজ, এবং একটা 10 মার্কসের বড় প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করব। সো ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ শোনো। প্রয়োজন হলে তোমরা নোট ডাউন করে রাখতে পারো। এর ফলে এক্সামের আগে যারা যারা নতুন ফার্স্ট সেমিস্টারে উঠলে এবছর ফর্ম ফিল আপ করে তাদের উদ্দেশ্যেও কিন্তু খুবই এফেক্টিভ আজকের ভিডিও। আজকে বড় একটা 10 মার্কস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি খুব বড় না হয় তাহলে আমি কিছু শর্ট কোয়েশ্চেন আলোচনা করব যদি সম্ভব হয়। আর যদি এই ভিডিওটা খুব বড় হয়ে যায় সো সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে আবার শর্ট কোয়েশ্চেন আপলোড করব। সো লেটস স্টার্ট। ইতিহাসের উপাদান বলছে ইতিহাস হলো অতীতের ঘটনার সত্য ও নিরপেক্ষ বিশ্লেষণ। এজন্য ইতিহাস রচনার ক্ষেত্রে উপাদান নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভারতবর্ষে ইতিহাস রচনার ধারা কতগুলি পর্যায়ে বিভক্ত আছে। যেমন আমরা বলতে পারি যে প্রাচীন যুগ, আদি মধ্যযুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। 4টি পর্যায়ে আমরা যুগকে, ইতিহাস রচনার ধারাকে এই 4টি পর্যায়ে ভাগ করি। নাম্বার 1 প্রাচীন যুগ, নাম্বার 2 আদি মধ্যযুগ, নাম্বার 3 মধ্যযুগ এবং নাম্বার 4 আধুনিক যুগ। প্রতিটি যুগের ইতিহাস রচনার জন্য তাই সুনির্দিষ্ট উপাদান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করা প্রয়োজন। অর্থাৎ যে যুগ থেকে যা যা আমরা তথ্য বা ইনফরমেশন পাই সেগুলো কিন্তু বিশ্লেষণ করা প্রয়োজন। অর্থাৎ এমন নয় যে একটা তথ্য পেলাম সেটাকে অ্যাবজর্ব করব বা অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব, তা কিন্তু নয়। আমাদের তথ্য বিশ্লেষণ করা খুবই প্রয়োজন। প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদানকে আমরা মূলত 2টি ভাগে ভাগ করি। নাম্বার 1 প্রত্নতাত্ত্বিক উপাদান, নাম্বার 2 সাহিত্যিক উপাদান বা সাহিত্যগত উপাদান, দুটোই বলা যায়।
বৈদিক যুগের পূর্ব পর্যন্ত প্রাচীন ভারতের ইতিহাস প্রত্নতাত্ত্বিক উপাদান থেকেই সংগ্রহ করতে হয়, কেননা এই সময়ের কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি। প্রত্নতাত্ত্বিক উপাদান হলো সেই সব উপাদান যা মাটি খুঁড়ে পাওয়া গেছে, যেমন শিলালিপি বা লিপি, মুদ্রা এবং স্থাপত্য ও ভাস্কর্য। এই সব প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি সমগ্র প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিশেষ স্থান পেয়েছে। লিপির মধ্যে সম্রাট অশোকের শিলালিপি ও স্তম্ভলিপি, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি প্রভৃতি লিপিগুলি থেকে প্রাচীন ভারতের বিভিন্ন রাজাদের সময়কার রাজনৈতিক ইতিহাস, ধর্ম, সমাজ জীবন ও অর্থনৈতিক অবস্থার বিবরণ পাওয়া যায়। তেমনি কুষাণ যুগের মুদ্রা, গুপ্ত যুগের বিভিন্ন মুদ্রা প্রভৃতি থেকে রাজাদের নাম, রাজত্বকাল, অর্থনৈতিক অবস্থা প্রভৃতি পরিচয় আমরা পাই। অন্যদিকে মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতার ধ্বংসস্তূপ প্রভৃতি নিজেরাই এক একটি যুগের ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। প্রত্নতাত্ত্বিকের পাশাপাশি প্রাচীন ভারতে অসংখ্য সাহিত্য রচিত হয়েছিল। সেগুলি শুধু ইতিহাস নয়, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। ভারতের প্রাচীনতম গ্রন্থ হলো বেদ। আজ আমরা জানি বেদকে আমরা 4 ভাগে ভাগ করি: ঋক, সাম, যজু, অথর্ব। এরপরে রামায়ণ, মহাভারত সহ মহাকাব্যের যুগ। জৈন ও বৌদ্ধ সাহিত্য ধর্মীয় ইতিহাসের সঙ্গে খ্রিস্টপূর্ব দ্বাদশ শতাব্দীর সময়কাল থেকে ভারতের বিভিন্ন ধরনের ঘটনার বিবরণ দেয়। বেদ ও পুরাণ প্রাচীন ভারতের সূচনা লগ্নের তথ্য তুলে ধরেছে। পরবর্তীকালে মৌর্য যুগের সময় থেকে অর্থশাস্ত্র, মুদ্রা রাক্ষস প্রভৃতি গ্রন্থ, বিভিন্ন রাজাদের জীবনচরিত, ইতিহাস গ্রন্থ, নাটক ও কাব্য, বিদেশি পর্যটকদের বিবরণ প্রভৃতি প্রাচীন ভারতের ইতিহাস সমৃদ্ধ করেছিল। নেক্সট পার্টে আসব ইতিহাসের যুগ বিভাগ। এটা কিন্তু কোনো প্রশ্ন আলোচনা করছি না, জাস্ট আমি চ্যাপ্টার ওয়াইজ একটা আউটলাইন দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেনে আমি বলবো ডিটেলটা। তারপরে ইতিহাসের যুগ বিভাগ বলছে, সৃষ্টির পর পৃথিবীতে জীবজগতের আবির্ভাব হয়েছিল এক দীর্ঘ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় মানব সভ্যতার উত্তরণ হয়েছিল বহু পরে। ইতিহাস হলো মানব সভ্যতার ধারাবাহিক বিবর্তনের কাহিনী, কিন্তু এই ধারাবাহিক বিবর্তনের কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি। আমরা কিন্তু প্রাচীন ইতিহাসের অনেক কিছু লিখিত বিবরণ পাইনি, যার ফলে ইতিহাস এখনো আমাদের কাছে অনেক তথ্য অজানা হয়ে আছে। যতটুকু জেনেছি তা সম্পূর্ণভাবে বা অনেকাংশে বলতে পারি অনুমান নির্ভর। ইতিহাসের এই উত্তরণের যুগকে আমরা 3টি পর্যায়ে ভাগ করতে পারি। এক, প্রাক ইতিহাস, প্রিহিস্ট্রি। নাম্বার 2, প্রায় ইতিহাস, প্রোটো হিস্ট্রি। এবং ইতিহাসের যুগ বা হিস্ট্রি। তাহলে 3টে পার্ট পেলাম: প্রি হিস্ট্রি,
প্রোটোহিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি। প্রাক ইতিহাস যুগ বলতে ইতিহাস পর্ব যুগকে বোঝায়। এই সময়ের কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি। প্রাক ইতিহাস বা প্রাগৈতিহাসিক যুগকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। আনুমানিক 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই প্রাগৈতিহাসিক যুগ চলেছিল। এরপর পাথরের পাশাপাশি তামা ও ব্রোঞ্জের ব্যবহার শুরু হলে তাম্রপ্রস্তর যুগের সূচনা হয়। আর এই সময় থেকেই ঐতিহাসিক যুগের সূচনা পর্যন্ত যুগকে প্রায় ঐতিহাসিক যুগ বলা হয়। এই যুগে কিছু লিপি পাওয়া গেলেও সেগুলির পাঠোদ্ধার করা যায়নি। ভারতের সিন্ধু সভ্যতা হলো প্রায় ঐতিহাসিক যুগের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। লাস্ট পার্ট বলবো এই প্রসঙ্গে। প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালিয়ে 1921 থেকে 22 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার আবিষ্কার হয়েছিল। দয়ারাম সাহানি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, স্যার জন মার্শাল, মার্টিমার হুইলার প্রমুখ প্রায় 12.5 লক্ষ বর্গ কিমি বিস্তৃত সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। একদিকে শস্যাগার, স্নানাগার, দুর্গ, উন্নত নগর ব্যবস্থা প্রভৃতির মাধ্যমে যেমন প্রথম নাগরিক সভ্যতার বিকাশ হয়েছিল, তেমনি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে সিন্ধু সভ্যতার যোগসূত্র গড়ে উঠেছিল। এই হলো এই চ্যাপ্টার অর্থাৎ এই অধ্যায়ের আউটলাইনটা বললাম। এবারে বলবো আজকের প্রশ্নে আসছি। কোয়েশ্চেন নাম্বার 1, 10 মার্কস, যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। সো প্রাচীন ভারতের কোনো ধারাবাহিক ইতিহাস পাওয়া যায়নি। ফলে প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য বিভিন্ন উপাদানের সাহায্য নিতে হয়। এর মধ্যে সাহিত্যগত উপাদান সর্বাধিক তাৎপর্যপূর্ণ। সাহিত্যগত উপাদানগুলিকে দেশি ও বিদেশি এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। প্রাচীন ভারতে বিভিন্ন ধরনের দেশীয় সাহিত্য রচিত হয়েছিল, যেমন ধর্মীয় সাহিত্য, জীবনী গ্রন্থ, স্মৃতিশাস্ত্র, আঞ্চলিক ইতিহাস প্রভৃতি। এগুলি থেকে প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়। তো বৈদিক সাহিত্য হচ্ছে না, প্রাচীন ভারতের প্রধান উপাদান হলো, প্রথমেই বললাম 4টে: ঋক, সাম, যজু, অথর্ব। বেদকে কেন্দ্র করে বহু গ্রন্থ রচিত হয়েছিল, যেমন ব্রাহ্মণারণ্যক, সংহিতা, উপনিষদ প্রভৃতি। এই সমস্ত গ্রন্থ থেকে আর্যদের সমাজ, ধর্ম, অর্থনীতি ও রাজনৈতিক যুগের পরিচয় আমরা পেয়ে থাকি। নেক্সট হেডিং দিতে পারো বা বলতে পারো মহাকাব্য ও পুরাণ। বৈদিক সাহিত্যের পর উল্লেখযোগ্য গ্রন্থ হলো রামায়ণ ও মহাভারত কাব্য। এই দুটি গ্রন্থ থেকে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে ভারতের বিভিন্ন রাজ্য ও রাজাদের নাম, আর্য অনার্য সংঘাতের ইতিহাস প্রভৃতি জানা যায়। তেমনি সমাজ জীবন, সংস্কৃতি ও দার্শনিক তত্ত্বের বিভিন্ন বিষয় এই মহাকাব্যে বর্ণিত হয়েছে। মহাকাব্যের পরে পুরাণের কথা বলা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। ভারতে 18টি পুরাণ রচিত হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ, বায়ু পুরাণ প্রভৃতি। এই গ্রন্থগুলি থেকে
অসংখ্য রাজরাজার নাম, বংশ তালিকা আমরা পাই। নেক্সট হচ্ছে স্মৃতিশাস্ত্র। প্রাচীন ভারতে বহু স্মৃতিশাস্ত্র রচিত হয়েছিল, যেমন মনুস্মৃতি, কাত্যায়ন স্মৃতি, নারদ স্মৃতি প্রভৃতি। এই সমস্ত গ্রন্থে বৈদিক যুগের পরবর্তী সময়কালের সামাজিক রীতিনীতি, ধর্মীয় জীবন প্রভৃতি সম্পর্কে তথ্য পাওয়া যায়। নেক্সট হেডিং, জৈন ও বৌদ্ধ সাহিত্য। প্রাচীন ভারতের ইতিহাস রচনার অন্যতম উপাদান হল জৈন ও বৌদ্ধ গ্রন্থ। জৈন গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল দ্বাদশ অঙ্গ, জৈন ভাগবতী সূত্র, প্রবন্ধ চিন্তামণি, আচরঙ্গ সূত্র প্রভৃতি গ্রন্থ। তেমনি বৌদ্ধ গ্রন্থের মধ্যে ত্রিপিটক, জাতক, মহাবংশ, দীপবংশ বিশেষ উল্লেখযোগ্য। এই সব গ্রন্থ থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর ভারতের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থার বিবরণ পাওয়া যায়। সেই সঙ্গে তৎকালীন যুগের সমাজ এবং মৌর্য বংশের ইতিহাস সম্পর্কে বহু তথ্য আমরা পাই। এছাড়া পতঞ্জলির মহাভাষ্য, পাণিনির অষ্টাধ্যায়ী প্রভৃতি গ্রন্থ থেকে মৌর্য পরবর্তী যুগের কথা জানা যায়। কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান, মৌর্য প্রশাসন প্রভৃতি সম্পর্কে বিভিন্ন উপাদান মেলে। এর মাঝে বলে রাখি, আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে বিভিন্ন ক্লাস হয়, অফলাইনে ক্লাস হয়, অনলাইনেও হয়। 5 to 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অল সাবজেক্ট, 5 to 8 অল সাবজেক্ট, 9-10 অনলি ম্যাথস, উইদাউট ম্যাথস আমাদের অল সাবজেক্ট হয়। 11-12 আর্টস অল সাবজেক্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অনলি বেঙ্গলি ভার্সন। ডিগ্রি কোর্সের আমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটার সেমিস্টার সিস্টেমের ফার্স্ট সেমিস্টার টু 6th সেমিস্টার আমাদের সমস্ত বিষয়, হিস্ট্রি অনার্স এবং জেনারেলের ফিলোসফি, হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ইলেকটিভ বেঙ্গলি এবং আরও অন্যান্য বিষয় পড়ানো হয়। এছাড়া কম্পিটিটিভ এক্সাম আমাদের এখানে সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করা হয় অভিজ্ঞ শিক্ষক দ্বারা, আমিও পড়াই। আর স্পোকেন ইংলিশ আমাদের এখানে বিগত বছর ধরে বহু ছাত্রছাত্রী সাফল্যের সঙ্গে করে অনেক ভালো ভালো জায়গায় তারা জব করছে। সো এই বার্তাটা দিলাম। যদি কেউ অ্যাডমিশন সংক্রান্ত যোগাযোগ করতে চাও, আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটের নাম্বার 8910618541। এছাড়া আমাদের স্পোকেন ইংলিশ নোটস এবং কম্পিটিটিভ ইংলিশ নোটস, ডিগ্রি কোর্সের নোটস অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। অনলাইনেও পিডিএফ এ নিতে পারো, অফলাইনেও তোমরা ইনস্টিটিউটে এসে নিয়ে যেতে পারো। 8910618541 তোমরা যোগাযোগ করে আমাদের ইনস্টিটিউট নাম্বারে যোগাযোগ করতে পারো। নেক্সট হচ্ছে জীবনী গ্রন্থ। আবার কাম টু দ্য টপিক। জীবনী গ্রন্থ হচ্ছে গুপ্ত যুগে প্রাচীন ভারতে বহু জীবনী গ্রন্থ রচিত হয়েছিল। এক্ষেত্রে বাণভট্টের হর্ষচরিত গ্রন্থটি অন্যতম। এই গ্রন্থে হর্ষবর্ধনের দিগ্বিজয়, শশাঙ্কের সঙ্গে যুদ্ধ এবং হর্ষের জনকল্যাণকামী কাজের বিবরণ আছে। সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থে একদিকে অযোধ্যাপতি রামচন্দ্র এবং অপরদিকে পাল রাজা রামপালের কাহিনী বর্ণিত হয়েছে। আবার বিলহনের বিক্রমাঙ্কদেব চরিত, জয়সিংহের কুমারপাল চরিত বা
পতিরাজের গৌড়বাহ প্রভৃতি গ্রন্থ থেকে বিভিন্ন রাজাদের কীর্তি কাহিনীর বিবরণ আমরা পাই বা পেয়ে থাকি। আঞ্চলিক ইতিহাস। আঞ্চলিক ইতিহাস হচ্ছে প্রাচীন ভারতের আঞ্চলিক ইতিহাসের মধ্যে প্রথমেই আমরা পাব কলহনের রাজতরঙ্গিনীর কথা বলতে পারি। এই গ্রন্থে কলহন প্রথম নিরপেক্ষভাবে কাশ্মীরের রাজাদের ইতিহাস তুলে ধরেছেন। চাচনামা গ্রন্থে আরবদের সিন্ধু বিজয়ের বিবরণ আমরা পাই। তামিল গ্রন্থ নন্দী কলম্বকম থেকে পল্লব রাজা তৃতীয় নন্দী বর্মনের রাজ্য জয়ের কাহিনী জানা যায়। এছাড়া সোমেশ্বরের রাসমালা ও কীর্তি কৌমুদি থেকে গুজরাটের ইতিহাস সে তথ্য মেলে। তো এই হলো আমাদের বিবরণগুলো, যেগুলো গ্রন্থের নাম বললাম এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শর্ট কোয়েশ্চেনে আমি ডেফিনেটলি এগুলো বলবো, তাও বললাম এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো এবং যতটা সম্ভব মুখস্থ রাখার। যেটা আমার মনে হয় ভিডিওটা টোটালটা একটা খাতায় ফার্স্ট সেমিস্টার হিস্ট্রির একটা খাতা বানিয়ে নাও, পর পর কোয়েশ্চেন আনসার সহ বলছি, লিখে রাখো, মুখস্থ করো। যদি প্রবলেম হয় ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। আমি যখনই সময় পাবো আমি নিশ্চয়ই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। সো নেক্সট পয়েন্ট, সংস্কৃত সাহিত্য। বলছে উপরোক্ত গ্রন্থাদি ছাড়াও প্রাচীন ভারতে অসংখ্য উন্নত মানের সংস্কৃত সাহিত্য রচিত হয়েছিল। এগুলি থেকে সরাসরি রাজনৈতিক ইতিহাস না পাওয়া সত্ত্বেও সমকালীন সমাজ জীবন ও সাংস্কৃতিক ইতিহাস চর্চায় এগুলির গুরুত্ব ছিল অপরিসীম। উদাহরণস্বরূপ কালিদাসের মেঘদূতম, রঘুবংশম, কুমার সম্ভবম প্রভৃতি গ্রন্থ, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, হর্ষবর্ধনের নাগানন্দ, রত্নাবলী প্রিয়দর্শিকা, জয়দেবের গীত গোবিন্দ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। লাস্ট পয়েন্ট, সীমাবদ্ধতা। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যগত তথ্যের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা দেখা যায়। অধিকাংশ গ্রন্থ রাজাদের অধিক আনুকূল্যে রচিত হয়েছিল, ফলে রচনাকারগণ অনেক ক্ষেত্রেই বাস্তব ঘটনার পরিবর্তে অতিরঞ্জিত বর্ণনা দিয়েছেন, অর্থাৎ বানিয়ে লিখেছেন অনেক কিছু, অতিরঞ্জন করা। এই তথ্যকে বাদ দিয়ে ইতিহাস রচনা করা প্রয়োজন। এছাড়া বহু গল্প ও কাহিনী বিভিন্ন গ্রন্থের মূল বিষয়। ইতিহাসের তথ্য হিসেবে এগুলিকে বাদ দিতে হবে। আর আমরা পরিশেষে বা উপসংহারে বলতে পারি যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে দেশীয় সাহিত্যের কিছু ত্রুটি থাকলেও এগুলির গুরুত্ব অপরিসীম বা এগুলিকে অস্বীকার করা যায় না। প্রাচীন ভারতের বিভিন্ন যুগের বর্ণনা সাহিত্য থেকেই সংগ্রহ করতে হয়, আর সঠিক তথ্য জানার জন্য অন্যান্য উপাদানের মাধ্যমে দেশীয় সাহিত্যের তথ্যকে যাচাই করা অবশ্যই প্রয়োজন। সো আজকের ভিডিওতে একটা এই চ্যাপ্টারের প্রথম অধ্যায়ের আউটলাইন আর একটা 10 নম্বরের প্রশ্ন বিস্তারিতভাবে নোটস সহ আলোচনা করলাম। যারা প্রথম দেখছো অবশ্যই আমাদের সঙ্গে থেকো, বেল আইকনটা প্রেস করে সঙ্গে থেকো, ভালো থেকো। বাই, আবার দেখা হবে নেক্সট ডে নেক্সট নতুন ভিডিও নিয়ে। টাটা।